বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে বিগত বছরগুলিতে আসা শতকরা এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় পার্ট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, চিনির মূল্য 10% কমে গেছে। পূর্বে 18 কুইন্টাল চিনি কিনতে যা খরচ হতো এখন সেই টাকায় কত কুইন্টাল চিনি কেনা যাবে? চিনির মূল্য 10% কমে গেছে মানে কি? দেখো, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 10/100, অর্থাৎ কাটলে 1/10। চিনির দাম আগে আর এখন, এটা আমি দাম লিখছি, দাম 10% অর্থাৎ 1/10 কমে গেছে। অর্থাৎ আগে যদি দাম 10 থাকতো এখন 1 কমে গেছে, অর্থাৎ হয়েছে 9। যদি পরিবার বা যিনি চিনি কিনছেন আগে যে টাকার চিনি কিনতেন এখনও যদি সেই টাকার চিনি কেনেন, অর্থাৎ খরচ যদি অপরিবর্তিত রাখতে চান, তাহলে পরিমাণের রেশিওটা হবে দামের রেশিওর ঠিক উল্টো। দামের রেশিও ছিল 10:9, তাহলে পরিমাণের রেশিও হবে 9:10। কখন? যখন আগে যে টাকার চিনি কিনতো এখনও সেই টাকারই চিনি কিনছে, অর্থাৎ খরচ অপরিবর্তিত রাখতে চাইছেন, তখন দামের যা রেশিও থাকবে আগে আর এখন, পরিমাণের রেশিওটা ঠিক উল্টো হবে। অর্থাৎ আগে যদি 9 কেজি চিনি কিনতেন বা 9 কুইন্টাল চিনি কিনতেন, এখন 10 কুইন্টাল চিনি কিনবেন, কেননা এখন আর দামটা কমে গেছে। কিন্তু বলেছে আগে 18 কুইন্টাল চিনি কিনতেন, আমি দেখলাম আগে 9 ইউনিট চিনি কিনতো, এখানে বলেছে সেটা 18 কুইন্টাল, এটাকে 2 দিয়ে গুণ করলে 18 কুইন্টাল আসে। তাহলে যেহেতু এটা রেশিও ছিল, এটাকেও 2 দিয়ে গুণ করে আমি বলবো এখন 10 দুগুণে 20 কুইন্টাল চিনি লাগবে ওই টাকায়, অর্থাৎ খরচ অপরিবর্তিত রেখে। তাহলে উত্তর হলো অপশান নাম্বার 1। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে একটি বাড়ির মূল্য 40,000 টাকা এবং বাড়ির ভিতরে যে সমস্ত বস্তু আছে তার মূল্য 15,000 টাকা। যদি বাড়ি ও তার ভিতরে থাকা বস্তুর মূল্যের 80% অগ্নি বিমা করা থাকে, অর্থাৎ বাড়িতে আগুন লাগলে তার জন্য যদি ক্ষতি হয় সেটাকে বিমা করে রেখে দিয়েছে, বাড়ি এবং তার ভিতরের জিনিসপত্র, যা মূল্য টোটাল তার 80% অগ্নি বিমা করা থাকে, তবে 7.5% হারে বছরে কত টাকা প্রিমিয়াম দিতে হবে? দেখো, বাড়ির দাম 40,000 টাকা, বাড়ির ভিতরে যে সমস্ত বস্তু আছে তাদের দাম হচ্ছে 15,000 টাকা। তাহলে বাড়ি আর বস্তু মিলিয়ে কত হাজার টাকার জিনিস আছে? 40 + 15 55,000 টাকার জিনিস আছে। বাড়ি আর তার ভিতরে থাকা বস্তুর যা মূল্য হলো তার 80% অগ্নিবিমা করা আছে, অর্থাৎ যে টাকাটা আমি দেখলাম 55, তার 80% অগ্নিবিমা করা আছে। তাহলে অগ্নিবিমা কত টাকার করা আছে? 44,000 টাকা। বোঝা গেছে? মোট 44,000 টাকার অগ্নিবিমা করা আছে। কিন্তু ওরা বলছে যে টাকাটা বিমা করা আছে তার 7.5% হারে প্রিমিয়াম দিতে হয় বছরে। 44,000 টাকার অগ্নিবিমা করা আছে, এর 7.5% তোমাকে প্রিমিয়াম দিতে হবে। তাহলে 44,000 টাকা 7.5% যা হবে সেটাই কিন্তু উত্তর হবে। এবারে দেখো, ক্যালকুলেশন করার সময় ঘাবড়ে যেও না। ইউনিট প্লেসে 5 থাকলে ডাবল করবে, আবার যদি 5 আসে তাকে আবার ডাবল করবে। আমি যদি 7.5কে ডাবল করি, এটা কত আসবে? 15। শেষ সংখ্যাটা 5 এসছে, ডিজিটটা যেহেতু 5 এসছে আবার ডাবল করব, অর্থাৎ 15 দুগুণে 30। অর্থাৎ আমি যদি এইটাকে 4 দিয়ে গুণ করি তাহলে সিস্টেম হচ্ছে একটা পার্টকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে আর একটা পার্টকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তাই তো? তাহলে আমি এটাকে 4 দিয়ে গুণ করলে এটা আসবে 30%, এটাকে 4 দিয়ে গুণ করলাম বলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 11,000-এর 30% ক্যালকুলেশন করাটা আমার সুবিধে হবে। কেন? 11,000 মানে হচ্ছে 100%, 10% মানে কত? 1100 টাকা।
100% যদি 11,000 টাকা হয় 10% হবে 1100 টাকা। 30% কত হবে? 10% মানে যদি 1100 টাকা হয় 30% মানে তার 3 গুণ, তাহলে 1100 3 গুণ হবে 3300 টাকা, অর্থাৎ প্রিমিয়াম ভ্যালু হবে 3300 টাকা। পরের প্রশ্ন, 3 প্রশ্নে বলেছে একটি বাড়ির মূল্য 1,33,100 টাকা এবং যে জমির উপর বাড়িটি নির্মিত হয়েছে তার মূল্য 72,900 টাকা। যদি প্রতি বছরে বাড়ির মূল্য 10% হারে কমে যায় ও জমিটির মূল্য 10% হারে বেড়ে যায়, তবে কত বছর পরে বাড়ি ও জমির মূল্য সমান হবে? দেখো, এখানে বাড়ির মূল্যটা 10% কমে যাচ্ছে। 10%-এর ফ্র্যাকশান ভ্যালু 1/10, অর্থাৎ যদি 10 থাকে বাড়ির ভ্যালু এবছর, পরের বছর 1 কমে যাবে। 10% মানে 1/10, 1/10 কমে যাচ্ছে মানে এখন যদি 10 থাকে পরের বছর 1 কমে যাবে, অর্থাৎ হবে 9। আবার জমির যে মূল্যটা আছে সেটা 10% বেড়ে যাচ্ছে। 10% মানে কি? 1/10। 10% বেড়ে যাচ্ছে মানে কি? এখন যদি 10 থাকে পরের বছর 1 বেড়ে যাবে, অর্থাৎ হবে 11। এরম করে মনে করো এক্স বছর পরে বাড়ির যা দাম হবে জমির দামও তাই হবে। আমি এটাকে এক্স বছর ভাবছি। প্রতি বছর 10-এরটা 9 হবে, 10-এরটা 9 হবে, এইভাবে এক্স বছর। আর এখানেও জমির দাম 10-এরটা 11 হবে, এই বছরে এক্স বছরে কতটা দাম হবে। বাড়ির দাম আর জমির দাম সমান হবে বলেছে। আমি যেটা দেখছি যে বাড়ির এখন যেটা দাম আছে এক্স বছর পরে তার ভ্যালু হবে 9/10⁻x। একই রকমভাবে জমির যা দাম এখন আছে এক্স বছর পরে তার দাম হবে 11/10⁻x, কিন্তু এক্স বছর পরে বাড়ির যা দাম হবে এবং জমির যা দাম হবে সেটা সমান হবে, তাই আমি এখানে সমান করে দিলাম। এবার বাড়ি বাই জমি আমি যদি করি, অর্থাৎ বাড়ির দাম বাই জমির দাম, 11/10 এখানে রয়েছে (x), এইটা ওই দিকে গেলে 10/9 এটা সেম আছে, যদি কাটে তাহলে 11/9 আসবে। অঙ্কটা এতটা করতে হয় না, যেহেতু বলছি তোমাদের। এরপরে দেখবে আমি তোমাকে বলবো যে কোন ফিগারগুলোকে দেখে অঙ্কটাকে তাড়াতাড়ি করে নেওয়া যাবে। এখানে বাড়ির দাম বর্তমান মূল্য সেটা দেওয়া ছিল 1,33,100 এবং জমির বর্তমান দাম দেওয়া আছে 72900। আমি যদি এটাকে কাটি, এই যে ফিগারটা দেখবে এটা খেয়াল করো, এই ফিগারটা দেখলেই অঙ্কটা কিন্তু হয়ে যেত। এই ফিগারটা যদি দেখি, দেখবে এইটা হচ্ছে এই যে 11/9, এই যে ফ্র্যাকশানটা আমি দেখতে পাচ্ছি এখানেও 11/9ই আসবে, নিশ্চিন্তে থাকো 11/9 থাকবে। এখানে পাওয়ারটা তোমাকে কি দেখতে হবে, 9-এর পাওয়ারে কত দিলে 729 হয়? আমি জানি কিউব দিলে হয়, তাহলে 9-এর কিউব যদি 729 হয় 11-র কিউব 1331 হতে বাধ্য। বোঝা গেছে? এবার যদি এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি, তাহলে উপরে এক্স আছে, এখানে পাওয়ারে 3 আছে, অর্থাৎ এক্সের ভ্যালু 3 হতে হবে। এক্স কি? এক্স হচ্ছে কত বছর পরে বাড়ির দাম আর জমির দামটা সমান হবে, সেটা হচ্ছে 3 বছর পরে। পুরো অঙ্কটা দেখার পরে তুমি এখন কি করবে, পরীক্ষার সময় যখন এই ধরনের প্রশ্ন আসবে, এখানে যে রেশিওটা থাকছে না বাড়ির দাম আর জমির দাম, দেখতে পাচ্ছ বাড়ি বাই জমি, সেই রেশিওটা যেটা থাকবে সেই রেশিওটাকে খেয়াল করার চেষ্টা করো যে এইটা কোন সংখ্যাটার। এখানে যে সংখ্যাটা আছে মনে করো 11/10 বা 9/10, 10 মনে করো কেটে গেল। আমি 11 আর 9, 11-র কিউব হবে না স্কোয়ার হবে, 9-এর কিউব হবে না স্কোয়ার হবে, সেটা খেয়াল করলে কিন্তু অঙ্ক অনেকটা এগিয়ে যাবে। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে 3 ঘন্টা একদিনের কত শতাংশ? 3 ঘন্টা একদিন মানে 24 ঘন্টা, কত শতাংশ চেয়েছে? এটা কাটো, 3 আষ্টে 24, 4 দুগুণে 8, 4 25 100, 25/2 সমান 12.5%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, কোনো একটি সংস্থায় 40% কর্মচারী মাধ্যমিক পাস, বাকি কর্মচারীর 50% গ্র্যাজুয়েট এবং বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। কতজন কর্মচারী গ্র্যাজুয়েট? সংস্থায় যদি 100 জন কর্মচারী থাকেন তার মধ্যে 40 জন মাধ্যমিক দিয়েছে। 40 জন যদি মাধ্যমিক দেয় তাহলে বাকি কতজন থাকছে? 60 জন। যত বাকি থাকছে তার 50% গ্র্যাজুয়েট,
60-এর 50% মানে কত? 30। এরা গ্র্যাজুয়েট। 60 জনের মধ্যে 30 জন যদি গ্র্যাজুয়েট হয়, বাকি কতজন থাকলো? 60 থেকে 30 বাদ দাও, 30। এই 30 জন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, পিজি। বলেছে পোস্ট গ্র্যাজুয়েটের সংখ্যা 180 জন। আমি দেখলাম পোস্ট গ্র্যাজুয়েট যদি 30 হয়, ওরা সেটা বলছে 180। কি চেয়েছে? কতজন কর্মচারী গ্র্যাজুয়েট? অ্যাকচুয়ালি দেখো 30 ইউনিট কর্মচারী গ্র্যাজুয়েট, আমাকে 30 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 30 ইউনিটের ভ্যালু 180 বেরিয়ে আছে, তাহলে আমি বলবো কতজন কর্মচারী গ্র্যাজুয়েট? গ্র্যাজুয়েটের সংখ্যা হচ্ছে 180 জন। পরের প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 9000 জন, এর 5/9 পুরুষ ও বাকি মহিলা। পুরুষের 40% বিবাহিত, বিবাহিত মহিলার সংখ্যা কত? দেখো পুরুষ ও বাকি মহিলা, 5/9 পুরুষ, এটা বলতে বোঝায় যে পুরুষ যদি 5 হয়, 9-এর মধ্যে পুরুষ যদি 5 হয়, তাহলে বাকি 4 হচ্ছে মহিলা। কিন্তু মোট জনসংখ্যা 9000। আমি যদি এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য দিই, কোনো অসুবিধে না। তাহলে দেখো পুরুষ 5000 হলে মহিলাকে 4000 হতে হবে, অর্থাৎ মোট 9000 জন আছে। কনফার্ম হলো? তাহলে পুরুষ 5, মহিলা 4000 জন। এবার পুরুষের 40% বিবাহিত। 5000-এর 40% মানে কত? 2000 জন। এই 2000 জন বিবাহিত। যদি 2000 জন পুরুষ বিবাহিত হন, তাহলে 2000 জন মহিলাকেও বিবাহিত হতে হবে। কেন? প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলাকে বিবাহিত করছেন, এই কন্ডিশনটা এখানে দেওয়া থাকা উচিত ছিল। সাধারণত প্রশ্নে দেওয়া থাকে 2000 জন পুরুষ বিয়ে করেছেন, মানে 2000 জন মহিলাও বিবাহিত হবে। কিন্তু মহিলার সংখ্যা তো 4000। 4000 জন মহিলার মধ্যে যদি 2000 জন বিবাহিত হন, তাহলে বলেছে যে মহিলার সংখ্যা শতাংশে কত? তাহলে মহিলার সংখ্যা শতাংশে হচ্ছে 50%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, একজন টাইপিস্ট টাইপ করার জন্য 30x15 সেন্টিমিটার মাপের একটি কাগজ ব্যবহার করেন। কাগজের উপরে ও নিচে 2.5 সেমি মার্জিন দেওয়ার জন্য ছেড়ে রাখেন ও দুই পাশে 1.25 সেমি ছেড়ে রেখে টাইপ করেন। কাগজের যে অংশে টাইপ করেন তার আনুমানিক পরিমাণ কত? অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। এই কাগজ 30x15, এটা 30, দৈর্ঘ্য হলে প্রস্থ 15 দেওয়া আছে। তাহলে টোটাল যে কাগজ, তার ক্ষেত্রফলটা কত? সেই কাগজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, 30x15 অর্থাৎ 450 বর্গ সেন্টিমিটার। এবারে উপরে 2.5 মার্জিন দিয়েছে, নিচেও 2.5 মার্জিন দিয়েছে, আর সাইডে 1.25 করে ছেড়ে রেখেছে। তাহলে এই দিকে 2.5 দিয়েছে, এই দিকেও 2.5, আর সাইডে 1.25। দেখো যদি দৈর্ঘ্য টোটাল 30 ছিল, সেখান থেকে উপর দিকে 2.5 আর নিচের দিকে 2.5, অর্থাৎ 2.5 5, দুই দিকে মার্জিনের জন্য ছেড়ে দেওয়া হলো। তাহলে এখন টাইপ করার জন্য দৈর্ঘ্য কতটা থাকলো? 30 ছিল, সেখান থেকে উপরে 2.5 নিচে 2.5, অর্থাৎ 5 মাইনাস হয়ে গেল। তাহলে এখন টাইপ করার জন্য দৈর্ঘ্য থাকলো 25। একই রকমভাবে প্রস্থ টোটাল ছিল 15, কিন্তু এই দিকে 1.25, এদিকে 1.25, 1.25, 1.25 অর্থাৎ 2.5 টোটাল মাইনাস হয়ে গেল। তাহলে এখন প্রস্থ রইল 12.5, দৈর্ঘ্য রইল 25 যেখানে টাইপ করা হবে, আর প্রস্থ রইল 12.5। তাহলে এখন টোটাল যে জায়গাটা, যে এরিয়াটা, সেটা কত? 25 × 12.5, এই জায়গাটায় টাইপ করা হবে। বোঝা গেছে? আমি ছাড় দিলাম, এখান থেকে 5 ছেড়ে দিলাম, আর এখান থেকে দুই দিকে 1.25, 1.25 করে 2.5 ছেড়ে দিলাম। তাহলে আমি প্রস্থ যেই জায়গাটায় লিখব তার প্রস্থ হবে 12.5, যেই জায়গাটায় লিখব তার দৈর্ঘ্য হবে 25। তাহলে যে জায়গাটায় লিখব তার ক্ষেত্রফল হলো 25 × 12.5। বোঝা গেছে? তাহলে দেখো আমি 450 মোট কাগজ ছিল, তার মধ্যে লিখছি 25 × 12.5-এতে। তাহলে শতাংশে কত? 100 দিয়ে গুণ করে দাও। এটাই চেয়েছে যে কাগজের যে অংশে টাইপ করলো তার আনুমানিক পরিমাপ কত। এখান থেকে দশমিক তুলে এখানে একটা শূন্য দিয়ে দাও, শূন্য এখান থেকে কাটো। যদি আমি 5 দিয়ে কাটি, 5 × 5 = 25, 5 × 9 = 45। অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। খেয়াল করো, আমি যদি রেখে কাটার চেষ্টা করি, 9 × 1 = 9,
3 5 35, 4 9 36 আমি এখানে করছি, 35 হয় 4 9 36, যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে তাহলে এটা 70%, 5 14 70%-এর কাছাকাছি হবে। দেখো 70%-এর থেকে একটুখানি কম হবে, কিন্তু 70% অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেহেতু চেয়েছে, 70-এর কাছাকাছি আর কোনো ফিগার নেই, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার যোগফল 2490 যদি একটি সংখ্যার 6.5% অপর সংখ্যার 8.5% হয় তবে বড় সংখ্যাটির মান কত। একটা সংখ্যা যদি x হয় তার 6.5%-এর মান যা হবে, অপর একটা সংখ্যা যদি y হয় তার 8.5%-এর মান তাই হবে। আমি যদি পার্সেন্টেজ কেটে দিই তাহলে x/y সমান কত হবে, দশমিকগুলো তুলে দাও দুই থেকে, 85/65। যদি 5 দিয়ে কাটো, 5 17 85, 5 13 65, অর্থাৎ একটা সংখ্যা x একটা সংখ্যা y ধরেছি, তাদের ভ্যালু দেখছি 17 আর 13। তাহলে এদের মধ্যে বড়কে, অবশ্যই x হচ্ছে এদের মধ্যে বড়, কেন এর ভ্যালু 17 আছে। বলেছে বড় সংখ্যার মান কত, অর্থাৎ আমি যেটা 17 ইউনিট ধরছি সেই অ্যাকচুয়ালি 17 ইউনিটের মান কত। দেখো একটা সংখ্যা 17 একটা সংখ্যা 13 হলে এদের দুজনের যোগফল কত, 17 + 13 = 30 ইউনিট, কিন্তু প্রশ্নে দিয়েছে এদের যোগফল 2490। তাহলে 30 ইউনিটের ভ্যালু যদি 2490 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 83। 1 ইউনিটের ভ্যালু 83 হলে বড় সংখ্যাটার মান চেয়েছে সেটা হচ্ছে 17 ইউনিট। 1-এর ভ্যালু 83 হলে 17-র ভ্যালু হবে 83 × 17। 83-কে 17 দিয়ে গুণ করলে দেখো ইউনিট প্লেসে 3 7 21 1 আসছে, গুণ করে একটাই অপশানে আছে, গুণ করলে তাহলে 1411ই আসবে। বোঝা গেছে। পরের প্রশ্ন 9-এর প্রশ্নে বলেছে জল বরফে পরিণত হলে আয়তন 9% বাড়ে, বরফ জলে পরিণত হলে কত শতাংশ আয়তন কমবে। একদিকে যদি বাড়ে আর একদিকে তাহলে কমবে। আমি পার্সেন্টেজের যে ভিডিওগুলো প্রথম দিকে করেছিলাম একটু পারলে দেখে নিও। এইটা মনে করো বাড়ছে, তাহলে যখন এইটা এই অবস্থায় আসবে তাহলে কমে যাবে। জল বরফে পরিণত হলো, আয়তন বেড়ে গেল 9%। 9% মানে কি, 9/100। তাহলে যখন বরফ যখন জলে পরিণত হবে তখন আলটিমেটলি কমবে। এইদিকে গেলে যদি বাড়ে, ওই বস্তুই যদি এই বস্তুতে পরিণত হয় তাহলে কমবে। এটা প্লাস ছিল, আমি মাইনাস করলাম। সবসময় মনে রাখবে এই যে ফ্র্যাকশানটা আছে এই ফ্র্যাকশানের উপরের ফিগারটা সবসময় ফিক্স থাকে। এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই দুটোকে যোগ করে নিয়ে নিচে বসাও, 100 আর 9 যোগ করলে 109 হয়। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে তোমার উত্তর আসবে, তাহলে উত্তর হবে 9/109 × 100%। দেখো এইটা কাটাকুটি যাচ্ছে না, এখানে সবই গোটা ফিগারে উত্তর আছে, এটা যেহেতু কাটছে না তাহলে উত্তর এটা হতে বাধ্য। বোঝা গেছে। পরের প্রশ্ন, একটি বল উঁচু থেকে মাটিতে পড়ার পরে 10 মিটার উচ্চতায় উঠে যায়। প্রতিবার লাফিয়ে ওঠার পরে পূর্ববর্তী বারের তুলনায় 40% কম লাফালে দ্বিতীয়বার মাটিতে পড়ার পরে বলটি কত মিটার উঁচুতে উঠবে। প্রথমবার পড়ল 10 মিটার উপরে উঠল, দ্বিতীয়বার পড়বে আগে যেটা উঠেছিল তার থেকে 40% কম উঠবে। বোঝা গেছে। দেখো প্রথমবারে 10 মিটার উঠল, দ্বিতীয়বারে কম উঠবে। কতটা কম উঠবে, আগে যেটা উঠেছিল তার 40% কম উঠবে। 40% মানে 40/100। তাহলে দ্বিতীয়বারে কত উঠবে, 10 - 4 = 6 মিটার উঠবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, কোনো মোটরসাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে তার 20% কম সময়ে যেতে চান, তবে তার গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে। একটা নির্দিষ্ট দূরত্ব যেতে তার একটা নির্দিষ্ট সময় লাগতো, কিন্তু বলছে আমার যে সময় লাগতো আমি তার থেকে 20% কম সময়ে যেতে চাই, তাহলে আমার বেগটাকে কত % বাড়াতে হবে। দেখো সময় আর দূরত্বের যদি তোমরা ভিডিও দেখে থাকো সেখানে আমি বলেছিলাম একটা ফর্মুলা আছে, ডিস্টেন্স = স্পিড × টাইম। যদি দূরত্বটা নির্দিষ্ট হয় সেটাকে 1 মনে করে নাও, তাহলে s = কী হবে, 1/t। এটা বলতে বোঝায় স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার ঠিক উল্টো হবে যদি দূরত্ব নির্দিষ্ট থাকে। এখানে প্রথমে আর পরে
এখানে দেখো যে টাইমের কথা বলেছে সেটা 20% কম সময়ে যেতে চাইছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 20/100 অর্থাৎ 1/5। অর্থাৎ প্রথমে যদি 5 ইউনিট সময় লাগতো তাহলে এখন 1 কম লাগছে অর্থাৎ 4 লাগবে। বোঝা যাচ্ছে কেন 20% কম সময় যেতে চাইছে। আমি দেখেছি টাইম আর স্পিডের রেশিও ঠিক উল্টো হয়। তাহলে স্পিডের রেশিও কি হবে, প্রথমে যদি 4 যেত তাহলে পরে স্পিড করতে হবে 5। বোঝা গেছে এই রেশিও ঠিক উল্টো রেশিও হবে স্পিডের রেশিও, কেন ডিস্টেন্সটা ফিক্সড। এখানে বলেছে গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে। প্রথমে গতিবেগ যদি 4 থাকতো পরে 5 হয়েছে তাহলে কত বাড়াতে হলো, 1 বাড়াতে হলো। প্রথমে 4 ছিল, 4-এতে বাড়ালাম 1, 100-এ কত বাড়াতে হবে এটাই কিন্তু প্রশ্ন। অর্থাৎ বাড়াতে হবে 25%, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, যদি দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 30% ও 40% বেশি হয় তবে প্রথমটি দ্বিতীয়টির কত শতাংশ। থার্ড যে নাম্বারটা আছে সেটাকে যদি আমি 100 মনে করি তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে, প্রথমটা 30% বেশি, এর থেকে 30 বাড়ালে এটা হবে 130। আর দ্বিতীয়টা 40% বেশি, অর্থাৎ এটা যদি 100 হয় দ্বিতীয়টা হবে 140। বলেছে প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ, প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ। বোঝা গেছে, এটা জাস্ট শূন্যটা কাটো। দেখো এটা পুরোপুরি কাটাকুটি যায় না, তবুও আমি এখানে লিখছি যেহেতু এখানে যে ফিগারগুলো দেওয়া আছে সেগুলো দেখো অনেকটাই দূরে দূরে দেওয়া আছে। আমি যদি এটা কাটি 7, 14, 98, পুরো কাটাকুটি যাচ্ছে না, যেন আবার কমেন্ট করো না কাটলেন কী করে। 7, 14, 98 মানে আমি এটা 7 লিখেছি, 7-এর থেকে পয়েন্ট সামথিং আরও বেশি হবে। কিন্তু আমি যদি এই দুটোকেই গুণ করি 7, 13, 91 তো অবশ্যই আসবে। তাহলে উত্তরটা 91%-এর থেকে বেশি হবে। একটাই অপশান আছে 92.9, তাহলে এটাই কিন্তু উত্তর হবে। বোঝা গেছে, এই 12টা প্রশ্নই আজকে থাকবে। ভালো করে এইগুলো করো, আশা করি অঙ্কগুলো খুবই সোজা, তোমরা সবাই সব অঙ্কগুলো পারবে। আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।